জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি সাদত কলেজের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা ইতোপূর্বে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা কোর্সের 3টি ক্লাস গ্রহণ করেছ। উক্ত 3টি ক্লাসে আমরা যে বিষয়াদিগুলো পড়েছি সে বিষয়গুলো হলো উন্নয়ন পরিকল্পনা কী, উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য কী, উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তাই বা কী। এছাড়াও আমরা পড়েছি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদ। এবং সর্বশেষ 3য় ক্লাসে আমরা পড়লাম যে অপরিকল্পিত অর্থনীতি তথা বাজার অর্থনীতি, পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কী সুবিধা এবং কী অসুবিধাদি রয়েছে। উক্ত ক্লাস থেকে আমরা জানলাম যে অপরিকল্পিত অর্থনীতির বেশ কিছু গুরুতর অসুবিধা রয়েছে। যেমন অপরিকল্পিত অর্থনীতিতে শ্রেণী বৈষম্য বাড়ে, ধনী গরিবের বৈষম্য দিন দিন বাড়তে থাকে। বাহ্যিকতা বিবেচনা করা হয় না। বাহ্যিকতা বিবেচনা করা হলে বাজারে যে মূল্য প্রতিফলিত হয় সেই মূল্য অপরিকল্পিত অর্থনীতিতে ধরা হয় না। এছাড়াও আমরা দেখেছি যে অপরিকল্পিত অর্থনীতিতে কাঙ্ক্ষিত উৎপাদন হয় না, আর উৎপাদন হলেও সেখানে সমাজের জন্য হিতকর পণ্য উৎপাদন না হয়ে অকল্যাণকর পণ্য উৎপাদন হয়ে থাকে। এছাড়াও আমরা উক্ত ক্লাসে দেখেছি যে অপরিকল্পিত অর্থনীতির যে গণদ্রব্য বলতে একটা কথা আছে, সেই গণদ্রব্য উৎপাদন হয় না। সরকারি পর্যায়ে আপামর জনসাধারণকে সেবা দেওয়ার জন্য গণদ্রব্য উৎপাদন করে থাকে পরিকল্পিত অর্থনীতিতে, কিন্তু অপরিকল্পিত অর্থনীতিতে এ ধরনের গণদ্রব্য উৎপাদিত হয় না। এছাড়াও অপরিকল্পিত অর্থনীতির আরও বিভিন্ন অসুবিধাদি আছে। তার মধ্যে অন্যতম হলো এখানে অসুস্থ প্রতিযোগিতা হয়। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অসুস্থ প্রতিযোগিতা হয়। তাছাড়া মুনাফার প্রবৃত্তিটাই বেশি থাকে। এজন্য দেখা যায় যে অপরিকল্পিত অর্থনীতি পৃথিবীর বিভিন্ন দেশে এই বিষয়টা আস্তে আস্তে উঠে গেছে বা রদ হয়ে গেছে। তোমরা জানো যে 1930-এর দশকে পৃথিবীব্যাপী মহামন্দা হয়েছিল। সেই মহামন্দার পরে এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ অপরিকল্পিত অর্থনীতির থেকে পরিকল্পনা মাফিক উন্নয়ন গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে। কারণ অপরিকল্পিত অর্থনীতি যদি এলোমেলোভাবে এগিয়ে যায় তাহলে কদাচিৎ উন্নয়ন হয় বটে, কিন্তু সেই উন্নয়নটা জনগণের জন্য, জনগণের জীবনযাত্রার মানের জন্য কাঙ্ক্ষিত পর্যায়ে হয় না। এজন্য ধনী দরিদ্র সব দেশই এখনকার পৃথিবীর প্রেক্ষাপটে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন সাধন করছে। এজন্যে পরিকল্পনা পৃথিবীব্যাপী দারুণভাবে সমাদৃত হচ্ছে। তো শিক্ষার্থীরা, এজন্য প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব অর্থায়নে, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিকল্পনা মাফিক উন্নয়ন সাধন করে থাকে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে এই পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন স্তর বা প্রক্রিয়া বা ধাপগুলো কী কী সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা তো ইতিমধ্যেই জেনে গেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ তারা উন্নয়নকে কাঙ্ক্ষিত মাত্রায় অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করে থাকে। এবার আমরা জানব যে পরিকল্পনা গ্রহণ করার স্বার্থে, পরিকল্পনা প্রণয়নের স্বার্থে ওই প্রণয়নের ক্ষেত্রে কি কি ধাপ বা প্রক্রিয়া রয়েছে। আমরা একটু বোর্ডে যাই। আমরা যদি খেয়াল করে এখানে দেখি যে প্রথমে আমরা বলতে পারি যে পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা কর্তৃপক্ষ। পরিকল্পনা কর্তৃপক্ষ থাকবে। যে পরিকল্পনা কর্তৃপক্ষ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন দেশের সরকার রয়েছে, যেই দেশে
পরিকল্পনা গ্রহণ করা হবে সেই দেশের সরকার পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে, যেই পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পটি প্রণয়ন করা হবে। আমরা যদি বাংলাদেশের কথা ধরি, তোমরা জানো যে বাংলাদেশে পরিকল্পনা কমিশন আছে, যেটা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। সেই পরিকল্পনা কমিশন কিন্তু তারা পরিকল্পনার প্রণয়ন করে থাকে। তোমরা জানো যে এ পর্যন্ত 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং একটি দ্বিবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে স্বাধীনতার পরে। এই সময়টাতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের কাজটি কিন্তু পরিকল্পনা কমিশনই করেছে। তারা চূড়ান্তভাবে পরিকল্পনা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষেই করেছে, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু ছিল পরিকল্পনা কমিশন। তো দেখা যায় যে পরিকল্পনা প্রণয়নের স্বার্থে প্রথম কাজটি হচ্ছে পরিকল্পনা কর্তৃপক্ষ গঠন বা নির্ধারণ, এই কাজটি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তথ্য সংগ্রহ। পরিকল্পনা কর্তৃপক্ষ গঠন হলো, এবার তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ কি? অর্থনীতিকে কাঙ্ক্ষিত মাত্রায় এগিয়ে নিয়ে যাবার জন্য পরিকল্পনা প্রণয়ন করে থাকে, এটা আমরা জানি। সেই পরিকল্পনা গ্রহণের সাথেই অর্থনীতির বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। কী ধরনের তথ্য? যেমন দেশে প্রাকৃতিক সম্পদ কী পরিমাণ আছে, প্রাকৃতিক সম্পদের মধ্যে আবার নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ, বিভিন্ন ধরনের সম্পদ আছে। আবার মানব সম্পদ থাকলে সেটা দক্ষ, অদক্ষ, উন্নত বিভিন্ন পর্যায়ের মানব সম্পদ থাকতে পারে। সেই মানব সংখ্যাতে পরিসংখ্যান কিন্তু পরিকল্পনা কর্তৃপক্ষকে নিতে হবে। এছাড়াও দেশে কী পরিমাণ জমি আছে, আবাদি জমি আছে, অনাবাদি জমি আছে, এবং অর্থনীতির অন্যান্য চলকসমূহের তথ্যও কিন্তু পরিকল্পনা কর্তৃপক্ষকে সংগ্রহ করতে হবে। যেমন জাতীয় আয় কত, বিনিয়োগ কত, ভোগ কত, উৎপাদন কত, আমদানি রপ্তানি বা কত ইত্যাদি যাবতীয় তথ্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের স্বার্থেই পরিকল্পনা কর্তৃপক্ষকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? এরপরের ধাপ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। 3 নম্বর ধাপ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য অবশ্যই থাকবে। আমরা ইতিমধ্যেই জানি যে উদ্দেশ্যবিহীন বা পরিকল্পনাহীন বা অপরিকল্পিত অর্থনীতিতে উন্নয়নের লক্ষ্যমাত্রা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে না। এজন্য লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কী কী হতে পারে? যেমন একটি হতে পারে যে জাতীয় আয় বৃদ্ধি তথা মাথাপিছু আয় বৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি, এটা একটা লক্ষ্য হতে পারে। বেকারত্ব দূরীকরণ বা কর্মসংস্থান অর্জন, বিনিয়োগ বৃদ্ধি, আমদানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি ইত্যাদি নানাবিধ লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে পরিকল্পনা কর্তৃপক্ষকে। ঠিক আছে? অর্থাৎ লক্ষ্য নির্ধারণ ছাড়া বা উদ্দেশ্য নির্ধারণ ছাড়া কিন্তু পরিকল্পনা প্রণয়ন করা যাবে না। চতুর্থত আসি 4 নম্বরে, লক্ষ্যমাত্রা নির্ধারণ। মাত্রা বলতে এখানে বুঝিয়েছে যে পরিসংখ্যানিকভাবে, সংখ্যাগতভাবে পরিকল্পনার উদ্দেশ্য নির্ধারণ। সংখ্যাগতভাবে, যেমন একটু আগেই বললাম, উদ্দেশ্য নির্ধারণ করা যদি হয় জাতীয় আয় বৃদ্ধি বা প্রবৃদ্ধির হার বৃদ্ধি, তাহলে সেটা সংখ্যায় প্রকাশ করতে হবে। যেমন তোমরা জানো 2020-21 অর্থ বছরের জন্য বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটে জিডিপির যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2। এই যে 8.2 ধরা হলো, সেই 8.2 এটা কিন্তু সংখ্যাগতভাবে ধরা হয়েছে, প্রাক্কলিত করা হয়েছে। এভাবে যদি জাতীয় আয় বৃদ্ধি ধরা হয় বা মাথাপিছু আয় বৃদ্ধি ধরা হয় যে আগামী অর্থ বছরে ঠিক 200 মার্কিন ডলার জাতীয় আয় বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, তাহলে এই যে প্রত্যেকটা লক্ষ্য বা উদ্দেশ্যের যে সংখ্যাগত প্রকাশের মাধ্যমে উদ্দেশ্য নির্ধারণ, এটাই হবে লক্ষ্যমাত্রা নির্ধারণ। অর্থাৎ প্রত্যেকটা লক্ষ্যকেই
সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, সেটা হবে লক্ষ্যমাত্রা নির্ধারণ। এই লক্ষ্যমাত্রা নির্ধারণ পরিকল্পনা প্রণয়নের একটি ধাপ। এই ধাপটা পরিকল্পনা কর্তৃপক্ষকে করতে হবে। 5 নম্বরে আসি, অগ্রাধিকার খাত নির্বাচন। একটি অর্থনীতির মধ্যে বিভিন্ন খাত থাকে, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, বিভিন্ন খাত থাকে। এখন যে সমস্যাটা হয় সেটা হলো যে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের সীমাবদ্ধতা থাকে। সেই সম্পদের সীমাবদ্ধতার প্রেক্ষিতে সবগুলো খাতের উন্নয়ন একসাথে করা সম্ভবপর হয় না। ফলে এই নিম্ন পর্যায়ের দেশগুলো বা উন্নত উন্নয়নশীল দেশগুলো কী করে, একটি বা দুটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত নির্বাচন করে, যে খাতগুলোর উন্নয়নের মাধ্যমে প্রাথমিক অর্থনৈতিক উন্নয়ন সূচিত হয়। তারপরে সেই খাতের আলোকে অন্যান্য খাতগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হয়। ঠিক আছে, এটাকে বলা হয় এক ধরনের অভারসাম্য উন্নয়ন প্রবৃদ্ধি। তো শিক্ষার্থীরা, এই অগ্রাধিকার খাত নির্বাচন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম একটি ধাপ। ঠিক আছে, এবার আসি আমরা ষষ্ঠ ধাপে, পরিকল্পনার আয়তন বা সীমা নির্ধারণ। পরিকল্পনা কর্তৃপক্ষ পরিকল্পনা প্রণয়ন করবে, সেই পরিকল্পনার আয়তন কতটুকু হবে, সীমা কতটুকু হবে, পরিকল্পনা কতটুকু কার্যকর হবে, কোন পর্যন্ত যাবে, কোথা থেকে অর্থ সংগ্রহ করা হবে, কি পরিমাণ ইত্যাদি নানাবিধ আয়তন বা সীমা পরিকল্পনা কর্তৃপক্ষকে নির্ধারণ করতে হবে। এটা হলো ষষ্ঠ ধাপ। সপ্তম ধাপে আমরা যদি আসি, অর্থ সংস্থান। পরিকল্পনা কর্তৃপক্ষকে অর্থ সংস্থান বা ফাইন্যান্সিং বা ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করতে হবে, অর্থ সংস্থান করতে হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে গেলে, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে অর্থের প্রয়োজন হবে। সেই অর্থ কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কি পরিমাণে আসবে ইত্যাদি নানাবিধ বিষয় এই অর্থ সংস্থানে থাকবে। আমরা জানি যে বাংলাদেশের বাজেটের অন্যতম একটি উন্নয়ন পরিকল্পনা। এই বাজেটে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই বছরের বাজেটটাই যদি দেখি, 2020-21 অর্থ বছরের বাজেট, তাহলে এখানে আমরা দেখব যে আমাদের মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা হলো 5,68,000 কোটি টাকা। 5,68,000 কোটি টাকা। তার মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 3,78,000 কোটি টাকা। এই যে বাকি 1,90,000 কোটি টাকা, এই 1,90,000 কোটি টাকা কিন্তু ঘাটতি, এবং এই ঘাটতি অর্থ কোথা থেকে কী পরিমাণে আসবে তাও কিন্তু বাজেটে সুস্পষ্টভাবে বলা আছে। এবং বাদবাকি যে 3,78,000 কোটি টাকা রয়েছে আয়ের মধ্যে, সেই আয়টা কোথা থেকে আসবে, এনবিআর থেকে নাকি এনবিআর বহির্ভূত, ব্যাংক থেকে নাকি ব্যাংক খাতের বাইরে থেকে আসবে, তারও কথা কিন্তু সুস্পষ্ট আছে। এ তো গেল অভ্যন্তরীণ বিষয়। যদি এটা বাহ্যিক বা দেশের বাহির থেকে আনতে হয়, অর্থাৎ বিভিন্ন দেশ বা দাতা সংস্থার কাছ থেকে, সেটা ঋণের মাধ্যমে আসবে নাকি দান অনুদানের মাধ্যমে আসবে, কতটুকুই পরিমাণই বা আসবে ইত্যাদি নানাবিধ বিষয় অর্থ সংস্থানের মধ্যে সুবিস্তারিতভাবে থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে 7 নম্বরে আমাদের অর্থ সংস্থান, সেই অর্থ সংস্থানের ব্যবস্থা করা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধাপ। এরপরে 8ম ধাপ হচ্ছে বাস্তবায়ন। অর্থ সংস্থানের পরে বাস্তবায়নে যেতে হবে। অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে সেটার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। যেমন বাংলাদেশে যদি হয় তাহলে পরিকল্পনা কমিশন অবশ্যই পরিকল্পনা মন্ত্রণালয় তথা প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির অনুমোদন নিবে, এবং সেটা
নিয়ে বাস্তবায়নকারী একটা কর্তৃপক্ষ কিন্তু নির্ধারণ করে দেবে। বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে উন্নয়ন পরিকল্পনা কোন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে? এটা কি জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরাই করবে, নাকি সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তারা করবে? সেটাও কিন্তু নির্ধারণ করে দিতে হবে যে কারা এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। এবং অর্থ ছাড়ের আর একটা বিষয় আছে, যে আমরা ইতিমধ্যেই জানলাম যে অর্থ সংস্থান করবে, কিন্তু এই পর্যায়ে বাস্তবায়ন পর্যায়ে কিন্তু অর্থ ছাড়ের একটা ব্যবস্থা করতে হবে, কারণ বাস্তবায়ন করতে গেলেই অর্থ খরচ হবে, সেখানে অর্থের প্রয়োজন হবে, তাই অর্থ ছাড়েরও একটা বিষয় রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে বাস্তবায়ন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধাপ পরিকল্পনা প্রণয়নের। এই বাস্তবায়ন যদি সঠিক সুন্দরভাবে হয়, তাহলে উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণ এর সুফল যথাযথভাবে কাঙ্ক্ষিত মাত্রায় পেতে পারে। যদি বাস্তবায়ন সঠিক না হয়, বাস্তবায়নে যদি কোনো গাফিলতি থাকে বা দুর্নীতি অনিয়ম থাকে, তাহলে সেই উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য এবং উদ্দেশ্য, যে কাঙ্ক্ষিত টার্গেট জনগণকে সুবিধা দেওয়া বা উপকার করা, সেটা কিন্তু তারা পাবে না। বাস্তবায়নের পরে আসে আমরা তদারকিতে। নবম ধাপ হচ্ছে তদারকি। তদারকি করতে হবে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে তদারকিটাও করতে হবে। আমরা জানি যে একটি উন্নয়ন পরিকল্পনা যদি মেয়াদ 2 বছর হয়, তাহলে 2 বছর শেষে যদি আমরা এটা বাস্তবায়ন অগ্রগতি ধরি, তাহলে কিন্তু সঠিকভাবে কাজ এগোবে না। আমরা যদি এরকম হয় যে প্রতি প্রান্তিকে একবার করে অগ্রগতি দেখা হবে, প্রতি 3 মাস পর পর, এই পুরো 2 বছর সময়ের প্রতি 3 মাস পর পর এই পরিকল্পনা বাস্তবায়নটা দেখা হবে, তাহলে প্রতি 3 মাসে কাজ কতটুকু এগোলো, কাঙ্ক্ষিত মাত্রায় এগোলো কিনা, সেটা নিয়ে এক ধরনের বিশ্লেষণ করা হবে। যদি কাঙ্ক্ষিত মাত্রায় না এগোয়, তাহলে পরের ধাপে কিন্তু আরও বেশি পরিমাণ বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে কেবল অর্থ সংস্থান বাস্তবায়ন এর সিদ্ধান্ত নিলেই হবে না, সেই সাথে তদারকিরও ব্যবস্থা করতে হবে এবং তদারকি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে হবে যে কে বা কোন প্রতিষ্ঠান এই তদারকির কাজটা করবে। আমরা জানি যে যমুনা সেতু আমরা এখন ব্যবহার করছি, সেই যমুনা সেতু এখন কিন্তু একটা তদারকি প্রতিষ্ঠান আছে, বিদেশি প্রতিষ্ঠান, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর উক্ত সেতু তদারকি করে থাকে, যে কোথাও কোনো ফাটল, কোথাও কোনো অকেজো হয়ে যাওয়া বা নির্দিষ্ট গুণগত মান অক্ষুণ্ণ থাকলো কিনা, সেই বিষয়টা কিন্তু তারা তদারকি করে থাকে। যদি কোনো ত্রুটি বা অনিয়ম তাদের চোখে ধরা পড়ে, তাহলে সাথে সাথে তারা এক ধরনের অ্যাকশন নেয়, যে অ্যাকশনের প্রেক্ষিতে আমরা উক্ত সেতু যথাযথভাবে ব্যবহার করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে বাস্তবায়নই নয়, অর্থ সংস্থানই নয়, তদারকি করাও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধাপ। সর্বশেষ আমরা আসি মূল্যায়ন। উন্নয়ন পরিকল্পনার প্রণয়নের সর্বশেষ ধাপ আমরা ধরতে পারি মূল্যায়ন, যে পুরো পরিকল্পনা আমরা গ্রহণ করলাম, পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করলাম, তথ্য সংগ্রহ করা হলো, উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা হলো, লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হলো, এবং অগ্রাধিকার খাত নির্বাচন ভিত্তিক পরিকল্পনা এগিয়ে গেল, পরিকল্পনার আয়তন সীমাও নির্ধারণ করা হলো, অর্থ সংস্থান বাস্তবায়ন, তদারকি ইত্যাদি যাবতীয় ধাপের মধ্য দিয়ে আমরা এগোলাম। সর্বশেষ আমাদের উক্ত উন্নয়ন পরিকল্পনার মূল্যায়ন করতে হবে, যে আমরা যে প্রাথমিক অবস্থায় পরিকল্পনার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়েছিলাম, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য যথাযথভাবে কার্যকর হয়েছে কিনা। কার্যকর যদি না হয়ে থাকে, তাহলে কতটুকু কার্যকর হয়েছে, কতটুকু কার্যকর হয়নি তারও বিশ্লেষণ করতে হবে, এবং কী কারণে কার্যকর হয়নি সেই ব্যাখ্যাও দিতে হবে, এবং কি কি করলে আরও সুন্দর সুস্পষ্টভাবে ভালোভাবে উক্ত পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন হতো, সেগুলোও বিস্তারিতভাবে এই মূল্যায়নে থাকতে হবে, যাতে করে পরবর্তী সময়ে যদি এ ধরনের
পরিকল্পনা নেওয়া হয় তাহলে পরিকল্পনা গ্রহণকারীদের জন্য যাতে সুবিধা হয়। অর্থাৎ মূল্যায়ন একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ধাপ। তো শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাস বেশ ভালোভাবেই তোমরা মাথায় নিতে পেরেছ, বুঝতে পেরেছ, এইটুকু অন্তত আশা করব। তোমরা ভালোভাবে চর্চা করবে, বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দেবার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।